পলিসিসগুলি খুব ন্যারো মাইন্ডেড। আমাদের পলিসিগুলি হচ্ছে কি, ওই ব্যবসা করে টাকা সব বিদেশে নিয়ে যাবে। বাংলাদেশি কোম্পানিজগুলি কিন্তু ওই লোকাল মার্কেটের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, তারা রিজনালও হতে পারছে না, তারা গ্লোবালি হতে পারছে না। সরকার অনেক জায়গায় ব্যবসা করছে এবং এটা কিন্তু ইনভেস্টমেন্ট আউটলুকের জন্য খুবই নেগেটিভ। কান্ট্রি রিস্ক বাড়িয়ে তুলছে, সরকারি ইন্টারভেনশন, আননেসেসারি ইন্টারভেনশন হচ্ছে এবং সেই জন্য ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব স্ট্রাকচার ভেঙে দিতে হবে, নতুন করে স্ট্রাকচার করতে হবে এবং সেটা হতে হবে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি তার প্রথম মোটো হবে সার্ভ দ্য পিপল অফ বাংলাদেশ। একজন যখন ইনভেস্টমেন্ট করে সে তো দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আসে। তো আপনি যখন অটোমোটিভের জন্য একটা ইনসেন্টিভ দিচ্ছেন, সেই ইনসেন্টিভে 20 বছর থাকতে হবে, 25 বছর থাকতে হবে। আপনি যখন একটা বিওটি বেসিসে বিল্ড অপারেট ট্রান্সফার বেসিসে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেন, পোর্ট করেন, এসইজেড করেন, আপনার পলিসিটা 30 বছরের জন্য কনসিস্টেন্ট হতে হবে। আপনি যদি এসইজেড এর কথাই বলেন, কিছুদিন আগে এসইজেড এর উপরে ভ্যাট বসানো হয়েছিল, এটা আমরা সকলেই জানি, এটা আমরা বিরোধিতা করেছিলাম। এই যে ইনকনসিস্টেন্সি পলিসি, যেহেতু আমাদের বিডা চেয়ারম্যান ইজ অলসো চেয়ারম্যান অফ বেজা, এসইজেড পলিসিতে প্রথমে বলা হচ্ছে প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে, হঠাৎ করে সরকার নিরসরাই করে কম্পিটিশনটা বাড়িয়ে তুললো। হ্যাঁ, এখন সরকার যে এসইজেড দিতে পারবে একটা বেসরকারি খাত সেই লেভেলের এসইজেড দিতে পারবে না, তাই না? সরকারের তো অ্যাক্সেসিবিলিটি আছে, তার অনেক কিছু, সেই ইনভেস্টরদেরকে ভিআইপি করে এয়ারপোর্টের দিকে তার হোটেলে নিয়ে আসতে পারে, সেই সব ক্ষমতা দক্ষতা আমাদের নাই যেন আমরা প্রাইভেট করি। এই যে ইনকনসিস্টেন্ট পলিসি, আজকে আমরা এসইজেড করে অনেক ধরা খেয়ে গেছি যে কি যাবো না, করবো কি করবো না, সরকার কি আমাদেরকে সাপোর্ট করবে না মেরে সরকারকে সাপোর্ট করবে। সেই যে ডিউল পলিসি ইম্প্যাক্টটা হচ্ছে। ইমপ্লিমেন্টেশন ডিলেজ, একটা প্রজেক্ট করতে বাংলাদেশে আপনি ধারণা করেছেন আমার ব্যাংক থেকে লোন লাগবে 6 মাস, 1 বছর, 2 বছর, সেখানে দেখা যাচ্ছে আমার প্রজেক্ট লেগে যাচ্ছে 2 বছর ইমপ্লিমেন্ট। আপনারা এখানে আছেন বলতে পারেন 2 বছরের জায়গায় 4 বছর লেগে যাচ্ছে, আপনার আরোআই মিলবে না। তারপরে আসেন এনবিআর এর হয়রানি, বাস্তবতা যে এইখানে অডিট করছে, ওইখানে অডিট করছে, আমাদের ভালো যারা আমরা ট্যাক্স দিচ্ছে আমাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, পরের বছর অডিট করছে, বুঝলাম না। আমাকে আপনি অ্যাওয়ার্ড করলেন হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, বেস্ট ট্যাক্স পেয়ার, তারপরে ওই বছরের পরের বছরে গিয়ে আমাকে অডিট করছেন। ইনকনসিস্টেন্ট, কোনো আপনার বেসিস নেই, আপনি কিভাবে অ্যাওয়ার্ড দিচ্ছেন, কাকে অডিট করছেন। তারপরে আসেন আপনার লজিস্টিক ডেফিসিট, হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্টে আমাদের যে ঝামেলা, আবার ওই কাস্টমস এনবিআর এর ব্যাপার চলে আসে। সেখানে একটা প্রোডাক্টের ইচ্ছাকৃতভাবে ড্যামেজ দিয়ে বা ট্যাক্স আর্টিফিশিয়াল আরবিট্রারিলি ট্যাক্স বসিয়ে দিচ্ছে, ট্যাক্স আপনি যে প্রোডাক্ট আনছেন সেটা 2-3 গুণ দামে আপনার কস্ট বেড়ে যাচ্ছে, ব্যবসায়ী লোকসান হচ্ছে। কে দেখছে? কেউ দেখছে না। তারপরে আসেন সরকার অনেক ব্যবসাতে জড়িত, ডিরেগুলেশন দরকার। এখন কি কি জিনিস দরকার আমি একটু সংক্ষেপে বলি। প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট ইন পলিসি প্ল্যান। প্রাইভেট সেক্টরকে নিয়ে আপনি পলিসি করেন, তাহলে প্রাইভেট সেক্টর আপনাকে নিয়ে কমপ্লেন করতে পারবেন না, বলবেন যে আপনি তো এই পলিসি আপনিও ছিলেন, আপনিও ডিজাইন করেছেন, এখন আপনি কমপ্লেন করছেন কেন? তো এই যে এনগেজমেন্ট অফ প্রাইভেট সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, ইনস্টিটিউশন রিফর্ম দরকার। আপনার সব ইনস্টিটিউশনগুলি, আমি যে আমাদের যারা ছাত্র নেতারা আজকে কথা বলছে, সব ভেঙে দিতে হবে, সব ভেঙে দিতে হবে, সব স্ট্রাকচার ভেঙে দিতে হবে, নতুন করে স্ট্রাকচার করতে হবে এবং সেটা হতে হবে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি তার প্রথম মোটো হবে সার্ভ দ্য পিপল অফ বাংলাদেশ। প্রথম তার অবজেক্টিভ হবে টু সার্ভ দ্য নেশন অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ। এই স্ট্রাকচারগুলি ভেঙে দিতে হবে। সবগুলো কারাপ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে, সব জায়গায় আপনার যেটা হয় যে ইটস জাস্ট আমি বলবো অ্যান্টি ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড বিল্ড আপ হয়েছে, যেটা আমাদের আগের বক্তব্য বলেছেন যে একটা অ্যান্টি ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড, অ্যান্টি বিজনেস অ্যাটিটিউড, এগুলো ভেঙে দিতে হবে। তারপরে আসেন ইনক্রিজিং কম্পিটিটিভনেস। আমাদের তো দেশের কম্পিটিটিভনেস নাই, জিরো। উই আর অনলি কম্পিটিটিভ ইন 2 areas, কস্ট অফ লেবার অ্যান্ড লেবার অ্যামাউন্ট। আমাদের হিউজ লেবার পপুলেশন আছে, আমরা কিন্তু পৃথিবীর 8th লার্জেস্ট কান্ট্রি, এটা ভুলে গেলে হবে না, 8th লার্জেস্ট ইন টার্মস অফ পপুলেশন। তার মানে আপনি ইউ আর এ রিসোর্স ফর দ্য ফিউচার অফ লেবার। আপনার লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে ফোকাস করতেই হবে। প্রতি বছর 25 থেকে 30 লাখ লোক কর্মসংস্থানে আসছে, কে এই কর্মসংস্থান দিচ্ছে? প্রাইভেট সেক্টর। সুতরাং সেখানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আপনার আগামী 20 থেকে 30 বছর ফোকাস দিতে হবে। আমি বলছি না যে অন্য সেক্টরকে আপনি অন্যভাবে ট্রিট করুন, বাট লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিকে আপনার ফোকাস দিতে হবে। এমপ্লয়মেন্ট জেনারেশন শুড বি নাম্বার 1 প্রায়োরিটি এবং সাস্টেইনেবল বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে।
এখন আপনি যদি একটু আমি পিছিয়ে যাই, একটু সময় নিচ্ছি, আপনি যদি অ্যানালিসিস করেন ওয়াই আরএমজি সেক্টর ওয়াজ সো সাকসেসফুল ইন বাংলাদেশ, এটা নিয়ে রিসার্চ করা আছে দুইটা কারণ। একটা হচ্ছে এন্টারপ্রেনারদের রেজিলিয়েন্স এন্ড দেয়ার ভিশন, নাম্বার 2 ছিল ব্যাক টু ব্যাক এলসি, আর যদি থার্ড পয়েন্টটা ধরেন ইজ বন্ডেড ওয়্যারহাউস। তো আপনি তিনটা ক্রিটিক্যাল এরিয়াতে আপনি যেহেতু করতে পেরেছেন, ইট ইজ এ সাকসেস বিজনেস এন্ড উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট। তো আপনি এই বন্ডেড ফ্যাসিলিটি এক্সপ্যান্ড করলেন না কেন? আপনি কমন বন্ডেড ফ্যাসিলিটি দিলেন না কেন অন্যান্য সেক্টরকে? লেদারকে দিলেন না কেন? ইলেকট্রনিককে দিলেন না কেন? অটোমোবাইলকে দিলেন না কেন? তাহলে আপনার এখানে হয়ে গেছে কিছু ইন্ডাস্ট্রি সেন্ট্রিক পলিসি। পলিসি শুড বি ফর ইকুয়াল ফর অল সেক্টরস। ব্যাংক লোন লং টার্মের জন্য দিচ্ছে 5 বছর, আর ম্যাক্সিমাম আপনি 5 বছরের সাথে 2 বছর গ্রেস পিরিয়ড অ্যাড করে 7 বছর পাচ্ছেন। এক একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের রিটার্ন হচ্ছে 15 থেকে 20 বছর। তাহলে আপনি ফাইন্যান্সিংটা করবেন কোথেকে? ফাইন্যান্সিং মেকানিজম নাই, তাই প্রাইভেট সেক্টর আসছে না। আপনি যদি এটা ওপেন করে দেন বিটা চেয়ারম্যান, আপনি ফরেন ইনভেস্টমেন্ট এই সেক্টরে যদি ওই 50 বিলিয়নের মধ্যে 10 বিলিয়ন পান, ইউ আর গুড এনাফ। সো মাচ মানি উইল কাম ইনটু বাংলাদেশ। তো এই জায়গাগুলি আমরা কিন্তু অনেক দিন ধরে বলছি। আপনার এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে অর্গানাইজেশন আছে, ওরা কত টাকার ইনভেস্টমেন্ট করেছে এই 10-12 বছরে? হার্ডলি এনি ইনভেস্টমেন্ট এসেছে। যে পটেনশিয়াল বা যে অপরচুনিটি বা ভিশন নিয়ে এই পিপিপিটা ক্রিয়েট করা হয়েছিল, সেটা কিন্তু সেই লেভেলে আমরা আউটপুট দেখিনি, কারণ এই যে স্ট্রাকচারাল প্রবলেমসগুলির মধ্যে। এবং পিপিপি ম্যানেজমেন্টেও সমস্যা আছে, সেখানে প্রাইভেট সেক্টর থেকে কোনো বোর্ড রিপ্রেজেন্টেটিভ নাই। আজকে যে প্রেজেন্টেশনটা দিলেন আমাদের লিডার, এটা এক্সেলেন্ট, ইটস এ ক্লিয়ার রোড ম্যাপ হোয়াট দে আর ডুইং। বাট আমি আবারও বলবো যে এগুলো খাতায় কলমে কিন্তু অনেক সুন্দর দেখায়, কিন্তু বাস্তবতায় কিন্তু অনেক ডিফিকাল্ট। আমি যদি আরেকটু ডিটেলে যাই, তো আমি সাপ্লাই চেইন মেকানিজমে কিন্তু আমরা খুব উইক। আপনি যদি একটা ইন্ডাস্ট্রি স্টাবলিশ করতে চান, আপনার কিন্তু সাপ্লাই চেইন মেকানিজমটা লাগে। তো আমরা কথা বলছিলাম, আপনার একটা ইন্ডিয়ান নাম বলবো না, ইন্ডিয়ান অটোমোটিভ কোম্পানি, অটোমোবাইল বানায়, ওরা কেন বাংলাদেশে না আসে শ্রীলঙ্কায় গেল? তো ওরা বললো যে শ্রীলঙ্কা যাওয়ার পিছনে ছিল আমার সাপ্লাই চেইনটা ইজিয়ার ছিল, কারণ একটা গাড়ি বানাতে অনেকগুলো সাপ্লাই চেইন বা অনেকগুলো প্রোডাক্ট লাইন লাগে। তো আমাদের কিন্তু সাপ্লাই চেইন মেকানিজমটা খুবই উইক। আমাদের কিন্তু আমরা সবকিছু ইম্পোর্ট করতে হবে। তো এখন আমাদের দেশে একটা স্ট্রাকচারের প্রবলেম, এটা বিডা চেয়ারম্যান এবং যারা এখন নেতৃত্বে আছেন ওনাদের বোঝা উচিত যে আমি এজ এ বাংলাদেশে, আমি কিন্তু লিমিটেড টু ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। আমার ব্যাংকিং লয়ের জন্য, আমার ফরেন এক্সচেঞ্জ লয়ের জন্য। আমার যদি আজকে মালয়েশিয়ার একটা অপরচুনিটি থাকতো যে আমি একটা আইটি কোম্পানি কিনতে পারি, হ্যাঁ, আমি এখানে আইটি ব্যবসা করছি, আমি আউটরাইট একটা কিন্তু টেকনোলজি ট্রান্সফার হয়ে আমি পারি না কিন্তু করতে, এখানে আমি সীমাবদ্ধ। কিন্তু একটা ইন্ডিয়ান ব্যবসায়ী বা একটা পাকিস্তানি বা একটা অন্যান্য দেশে ওরা কিন্তু কিনে ফেলতে পারে, ওদের সরকার সেটা অ্যালাউ করে। তো আমার ব্যাক এন্ড সাপ্লাই চেইন মেকানিজমটা ক্রিয়েট হচ্ছে না, আবার টেকনোলজি ট্রান্সফারটা ফর লোকাল কোম্পানিজ হচ্ছে না। সুতরাং বাংলাদেশি কোম্পানিজগুলি কিন্তু ওই লোকাল মার্কেটের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, তারা রিজনালও হতে পারছে না, তারা গ্লোবালি হতে পারছে না, কারণ এই যে রিস্ট্রিক্টেড অফ ফরেন এক্সচেঞ্জ লিমিটেশন, এটা আমাদের দেশের ফরেক্সের জন্য এটা করা হয়েছে। বাট এটা কিন্তু অন্যান্য দেশের সাথে তুলনা করলে ব্যবসায়ীদের আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি। আজকে যদি আপনি দেখেন, আজকে জাপানকে চিনেন কিভাবে? টয়োটা, নিসান, মিৎসুবিশি, সোনি। আজকে আমেরিকাকে চিনেন কিভাবে? অ্যাপল। ওরাই কিন্তু অবদান আছে আমেরিকা। আচ্ছা, বাংলাদেশকে চিনেন কিভাবে? আমরা কি ওইভাবে কোনো 10টা কোম্পানির নাম বলতে পারি যারা অ্যাকচুয়ালি বাংলাদেশি প্রোডাক্ট বানাচ্ছে বা গ্লোবালি নট? না, কারণ আমাদের পলিসিসগুলি খুব ন্যারো মাইন্ডেড। আমাদের পলিসিগুলি হচ্ছে কি, ওই ব্যবসা করে টাকা সব বিদেশে নিয়ে যাবে, এই পলিসির মাইন্ডসেট থেকে কিন্তু পলিসিগুলি ডিফিটেড হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বাংলাদেশে আজাদ সাহেব হামিম গ্রুপ, উনি কিন্তু বাংলাদেশে থাকেন, উনি ইনভেস্টমেন্ট এই দেশেই করেন, উনি এই দেশেই থাকেন, এই দেশেই থাকবেন। আমরা এই দেশেই থাকি, আমরা চলে যাচ্ছি না। যারা যাবার ওরা চলে গেছে, যারা চুরি করে চলে গেছে। তো পলিসিটা কাদের জন্য করা হচ্ছে? আমাদের জন্য। আমরা তো এই পলিসির বিরোধিতা করছি। সুতরাং এখানে সবকিছু রিডিফাইন করতে হবে এবং ডিরেগুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সরকার অনেক জায়গায় ব্যবসা করছে এবং এটা কিন্তু ইনভেস্টমেন্ট আউটলুকের জন্য খুবই নেগেটিভ। কান্ট্রি রিস্ক বাড়িয়ে তুলছে, সরকারের ইন্টারভেনশন, আননেসেসারি ইন্টারভেনশন হচ্ছে এবং সেই জন্য ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াই ডু উই হ্যাভ ট্রেড লাইসেন্স? কেউ কি জানে কেন আমাদের ট্রেড লাইসেন্স লাগে?
আমি কিন্তু অনেক কোম্পানির ট্রেড লাইসেন্স আমার আছে, আমি জানি না কেন লাগে আমার। ট্রেড লাইসেন্স একেবারে অ্যাবলিশ করে দেওয়া উচিত। ট্রেড লাইসেন্স রেভিনিউ আর্নিং ফর সিটি কর্পোরেশন, এটা হচ্ছে একটা রেভিনিউ আর্ন করার একটা মেকানিজম। তাহলে আপনি আমার ব্যাংকের থেকে টাকাটা প্রতি বছর কেটে নেন, আমার কেন এটা রিনিউল করতে হবে, কেন এটা নিয়ে আমার দপ্তরে যেতে হবে, কেন নিয়ে এটা আমার আবার করতে হবে? আজকে আমার ছেলে, আমার ছেলে সে বাংলাদেশে বসে আমেরিকাতে ব্যবসা করছে, সে বাংলাদেশে বসে হংকং এ ব্যবসা করছে, ওখানে সে অটোমেটিকলি 5 মিনিটের মধ্যে কোম্পানি করছে, ক্রেডিট কার্ডে তার পেমেন্ট করে কোম্পানি ফর্ম করে ফেলেছে। সে আউটসোর্স করে লয়ার হায়ার করেছে, সে আউটসোর্স করে চায়নাতে আপনার ওই যে কি বলে এটা জিনিস বানাচ্ছে, কোনো অফিস নাই, ও একটা ল্যাপটপের থেকে সবকিছু করছে, ওইখান থেকে দুবাইতে ডিস্ট্রিবিউট করছে, লন্ডনে ডিস্ট্রিবিউট করছে, হি হ্যাজ নো অফিস। সো হোয়াট আই এম সেইং, দ্য ইয়াং জেনারেশন কিন্তু আপনার এই সিস্টেমের বাইরে কাজ করছে, এবং এরা কিন্তু দেশে থাকবে না, এরা চলে যাবে। সো এখানে আগে যেটা হতো 70 দশকে আপনার ব্রেন ড্রেন হতো বাংলাদেশ থেকে, তারপরে হয়েছে এখন কি হচ্ছে জানেন, এখন স্কিলস ড্রেন হচ্ছে, এন্টারপ্রেনার ড্রেন হয়ে যাচ্ছে। আমি 3-4টা উদাহরণ দিয়ে বলি। হংকং, আপনি যদি কোনো আইডিয়া নিয়ে যান, কোনো এন্টারপ্রেনার পেটেন্ট বা কোনো নতুন ব্যবসা নিয়ে যান, হংকং আপনার 2 বছর রেসিডেন্সি দিয়ে দিচ্ছে, দুবাই দিচ্ছে, সিঙ্গাপুর দিচ্ছে। তাহলে কি করছে? ওরা ইয়াং ট্যালেন্টকে অ্যাট্রাক্ট করছে, ওরা দেশে ইয়াং ট্যালেন্টদেরকে ওদের দেশে ভিসা দিচ্ছে, রেসিডেন্সি দিচ্ছে, পরবর্তীতে হয়তো সিটিজেনশিপ দিয়ে দিবে। আমাদেরই ছেলেরা চলে যাচ্ছে কিন্তু। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।